আমাদের জীবন দাঁড়ি হচ্ছে এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে সংগ্রামের সূচনা হয়েছিল তার ভিত্তি মূলই তৈরি করেছিল আবরার ফাহাদের জীবন। আবরার ফাহাদের জীবনই হচ্ছে তার শাহাদাতই হচ্ছে তার আত্মদানই হচ্ছে, কিন্তু ধারাবাহিকভাবে বিশ্লেষণ করলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই পটভূমি তৈরি করেছিল। বুয়েটের এত বড় মেধাবী ছাত্র, তার জীবনটা কিভাবে কেড়ে নেওয়া হয়েছে সেই সময় পত্রপত্রিকা গণমাধ্যমে আপনারা দেখেছেন কি তার অপরাধ ছিল। সেই সময় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের পানি, বিদ্যুৎ, কয়লা, নানান সম্পদ যেভাবে লুটে নিচ্ছিল এবং যে বৈষম্য করছিল ভারত বাংলাদেশের সাথে, অসম চুক্তির বিরুদ্ধে ছিল কিন্তু পোস্ট দিয়েছিল। তারপর দিনই তার উপরে নিষ্ঠুর ভাবে ছাত্রলীগের ছেলেরা বুয়েটের শেরেবাংলা হলে তার উপরে নির্মম নির্যাতন। আপনাদের উপরে নিষ্ঠুর নির্যাতনের ওই কাহিনী যারা পড়েছেন, দেখেছেন, চোখে পানি রাখতে পারেননি। দেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের একটা মেধাবী ছাত্রকে, সেই বিদ্যাপীঠের ছাত্র তার সহকর্মী না, যে আপনার ফাহাদ কোন রাজনৈতিক দল বা কোন ছাত্র সংগঠনের জড়িত ছিল না, সে নামাজ পড়তে চলাফেরায় তাকে মনে হতো শিবির করে। সে সময় সারা বাংলাদেশে রাজনীতির একটা ট্যাগ লাগানো শুরু হয়েছিল, একটু নামাজি, একটু ভালো ছেলে, চলতে গেলে তার টাকনুর উপরে কাপড়, তাহলে তুমি শিবির করো। হলের মধ্যে সকালে কোরআন পড়ো, জামাতে নামাজে যাও, রোদে নামাজে রাখো, তাহলে তুমি শিবির। বিশ্বজিৎকে হত্যা করেছে না হিন্দু ছেলে, তাকে হত্যা করেছে তাও বলে শিবির সত্য। সে বলেছে আমি হিন্দু, তাও তাকে ক্ষমা। তো আবরার ফাহাদের যতটুকু জানা গেছে সে কোন ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল না। দেশপ্রেমিক মেধাবী ছাত্র হিসেবে ভারতীয় আধিপত্যবাদকে সে কখনো বরদাস্ত করেনি। তিস্তার পানি নিয়ে সে লিখেছিল, ফেনী নদী থেকে আমাদের পানি নিয়ে যাবে ভারত, আমাদের গ্যাস নিয়ে যাওয়া। তারপরে সে কলকাতার বন্দরের ইতিহাস ওই ফেসবুক স্ট্যাটাসে লিখেছিল, স্বাধীনতার বহুহিত পথ, যখন বাংলাদেশে মোংলা বন্দর তৈরি হয়নি, এখানে পোর্ট ছিল না, 6 মাসের জন্য তখন তদানীন্তন পাকিস্তান সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল ভারতের কাছে, ভারত অনুমতি দেয়। সেই ভারত আবার আমাদের মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর ব্যবহার করা, আমাদের বিরুদ্ধে ট্রানজিট করিডোর ব্যবহার করে কানেক্টিভিটির ধোঁয়া তুলে আমাদেরকে আধিপত্যবাদের নানান ছবলে তারা গ্রাস করতে শুরু করেছিল। এর বিরুদ্ধে কিন্তু আপনার ফাহাদ সেখানে তার ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিয়েছে। এই অপরাধে ছাত্রলীগের লোকেরা তাকে নির্মমভাবে পিটাতে খুব বিরল ইতিহাস, বিরল ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেধাবী ছাত্ররা, এমন না যে রাস্তার কুলি মাস্তান, বাইরের কোন পেশাদার খুনি সেখানে আনা হয়েছিল, সব আসামি যাদেরকে আদালতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে সবার পরিচয় তারা ছিল বুয়েটের ছাত্র। তার এই হত্যাকাণ্ড দুটো প্রশ্নের জন্ম দিয়েছে জাতির কাছে, যে এত নিষ্ঠুর, অমানবিক, পৈশাচিক, নৃশংস খুন করতে পারে কোন মানুষ, তার মধ্যে কোন মানবতা মনুষ্যত্ব নেই, তারা পশুত্ব হওয়া ছাড়া তাকে পিটিয়ে নৃশংসতার মধ্য দিয়ে এমন ভাবে খুন করেছে, অসহায় নিতব্ধ। কখনো কখনো সে বমি করছিল, সে পানি চাচ্ছিল, তাকে পানি দেয়া। তার মেধাবী ছাত্রের দেহটা নিতাপ হয়ে গেল। জাতির কাছে প্রশ্ন উঠেছে যে তাহলে সেরা বিদ্যাপীঠে এদের মেধা, এদের মনন, এদের লেখাপড়া, এদের শিক্ষা, এদের ক্যারেক্টার, এদের ক্যারিয়ারের কি মূল্য আছে? এরা কি মানুষ না পশু? এটা প্রশ্ন ওঠে। বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা, যত ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, কুয়েট হোক, যে কোনো ইউনিভার্সিটি হোক, নৈতিক চরিত্র, ইসলামের সুশিক্ষা ছাড়া কোন সেকুলার শিক্ষা যে মানুষ তৈরি করতে পারে না, পশু তৈরি হয়, তার প্রমাণ হচ্ছে আপনাদের নিষ্ঠুর হত্যাকাণ্ড। সম্মানিত সুধীবৃন্দ, আপনার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির কাছে আজকে নতুন প্রশ্ন এসেছে, এই শিক্ষা ব্যবস্থা কোনদিন মানুষ তৈরি করতে পারে? শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক মানুষ তৈরি করবে যার মধ্যে মোরালিটি থাকবে, চরিত্র থাকবে। শিক্ষার সংজ্ঞা সম্পর্কে ঐতিহাসিকরা বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। তার আত্মার উৎকর্ষতা হবে, মনের উৎকর্ষতা হবে। মন, দেহ এবং আত্মার সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা। সেই উন্নয়ন যদি বুয়েটের ছেলেদের হয়ে থাকতো, তারই সহপাঠী, তারই রুমমেট
কিভাবে পিটিয়ে পিটিয়ে তার মায়ের কোলটা খালি করে দিল, তারা একটু মায়া লাগলো না। এই জন্য আজকে তার এই শাহাদাত দিবসে মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তিনি দেশের জন্য, জাতির জন্য, জাতির আজাদির জন্য, আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি সাহসী, অকুতভয়, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আল্লাহ তার এই ত্যাগকে যেন শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করে নেন। আপনাদের গর্বিত পিতা মাতাকে আল্লাহ তাআলা ধৈর্য এবং সবর জামিল দান করেন। সম্মানিত সুধীবৃন্দ, ভারতীয় আধিপত্যবাদ আমরা বক্তৃতায় বলি, আধিপত্যবাদের কিন্তু একটা নতুন সংজ্ঞা আছে, নতুন রূপ ধারণ করেছে। আমাদের অনেক বন্ধুরা বলে, তোমরা আধিপত্যবাদের বিরুদ্ধে এত কথা বলো, ভারতের বিরুদ্ধে এত কথা বলো, ভারত কি করছে? আমাদের তো স্বাধীন আছে, আমাদের 47-এর সীমানা তো ঠিক আছে, লাল সবুজের পতাকা ঠিক আছে, জাতীয় সঙ্গীত ঠিক আছে। আসলে শুধু ভৌগোলিক সীমানা, জাতীয় সঙ্গীতের একটা জাতীয় পতাকাই আমাদের স্বাধীনতা নয়। আমাদের স্বাধীনতা যে আমার দেশ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার শিক্ষা, আমার মূল্যবোধ, আমার মেধা, আমার জাতির সত্তা পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, এর সমস্ত এখতিয়ার থাকবে আমাদের জনগণের। সেই স্বাধীনতা এই দেশের মানুষের নেই। আধিপত্যবাদের আসল রূপ হচ্ছে কি? আগের যুগে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বলা হতো তাদের যারা একটা শক্তিশালী রাষ্ট্র আর একটা পাশের রাষ্ট্রকে দখল করত। যোদ্ধা, ঘোড়া, লড়বহর সৈন্যবাহিনী নিয়ে এক একটা দেশের পর দেশ জয় করতো, তাদের বলা হতো ওরা আধিপত্যবাদী, কোন সাম্রাজ্যবাদী। সাম্রাজ্যের পর সাম্রাজ্য তারা জয় করতো, দেশ জয় করতো। এখন কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞা আর নেই। এক দেশ কিন্তু আরেক দেশকে জয় করে নেবে না, তারা সেই দেশেই থাকবে। দিল্লির মসনদে বসে তারা এমন শাসক এখানে বসাবে, এমন রাজনীতি এখানে করাবে, এমন অর্থনীতি এখানে চালাবে, এমন বাজার তারা বানাবে, এমন ফরেন পলিসি তারা করাবে, ওখানে থেকে রিমোট কন্ট্রোল করবে, চলতে হবে তাদের কথায়। এটাই হচ্ছে এক ধরনের আধিপত্যবাদ। আমরা তার সন্তুষ্ট হয়ে যাই যে না আমরা তো ঠিকই আছি, না আমরা ঠিক নেই। আজকে তিস্তার কারণে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ অসহায় হয়ে যাচ্ছে। আজকে আমরা তাদের 54টা নদী, বাঁধ এবং গ্রহ নির্মাণ করে পানি প্রবাহ ভারত বাধা দিয়েছে, যার কারণে ফারাক্কা, তিস্তার প্রভাব আমাদের দেশকে বর্ষা মৌসুমে বন্যায় ভাসিয়ে দেয়, শুকনো মৌসুমে মরুভূমিতে পরিণত করে। চতুর্দিক থেকে শোষণ করে নিচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ করছি। সে রাজনীতি করতো না, কিন্তু মেধার কারণে সে দেশের প্রতি তার দরদ জেগেছিল। ছাত্র জীবনে পড়তে বসে দেশের প্রতি, জাতিসত্তার প্রতি তার এত দরদ, এত আবেগ, এত প্রেমকে আমরা শ্রদ্ধা করি। আমাদের দেশের সন্তানদের আপনার থেকে শিক্ষা নিতে হবে। ফলে আধিপত্যবাদী এই শক্তি চতুর্দিক থেকে আমাদের ঘেরাও করা আছে। ভারতের জনগণ আমাদের শত্রু। এখন যারা সেই দেশটা শাসন করছেন, সেই শাসকরা কখনো আমাদের দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করেন। তারা বর্ডার কিলিং এর কথা বলেন, আমাদের পানি সমস্যার কথা বলেন, ট্রানজিট করিডোরের নামে আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের কোনো সুযোগ সুবিধা তারা দিচ্ছে না। আমাদের বন্দর তারা ব্যবহার করবে। এখানে বহু বড় বড় কর্পোরেট হাউসে, বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই, পত্রিকার তথ্য পাই, হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনো কর্মরত আছে। এগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়াতে, গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে। এত বড় ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পরও আজকে প্রশাসন, রাজনীতি কন্ট্রোল করছে পরাশক্তি এমন ভাবে। কথায় কথায় এক শ্রেণীর সুশীল সমাজ বলে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ, ডিফাইন্ড আওয়ামী লীগ, অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আবার আওয়ামী লীগকে তারা নির্বাচনে এবার আনতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, আধিপত্যবাদী ভারত, শেখ হাসিনা এখান থেকে জনরোষে জীবন নিয়ে পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় নিল। এত বড় বিপ্লব, এত বড় গণবিস্ফোরণ জানার পরেও
এই আধিপত্যবাদী শক্তি যে ফ্যাসিস্টের প্রেতাত্মাকে আশ্রয় দিল, তারাও তো এই আধিপত্যবাদী শক্তি হিসেবে আবার প্রভাব দিল যে তারা এই দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সাথে তারা বিরোধিতা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য আমরা আজকের এই আপনাদের স্মরণ সভা থেকে বলতে চাই যে প্রতিবেশী ভারতের সঙ্গে সব দেশ দুনিয়ার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু তার জন্য শর্ত হলো সে সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন, এদেশের সমস্ত নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন, সমস্ত অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্যে দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন, পানি দেবেন না, আপনি আমাদের কাছ থেকে সব নিয়ে যাবেন। আওয়ামী লীগের শাসনের আমলেই তো শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছু দিয়ে দিয়েছি, অনেক মন্তব্য তারা করেছে। ওই যে বললেন আমাদের একজন আলোচক জালাল ভাই, ভারতের ভালো আমাদের ভালো, ভারত ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো তারা আমাদের দেশটাকে স্বাধীন মনে করে না। তাদের বুদ্ধিজীবীরা বলতো যে 47-এর সীমানাটা রবার দিয়ে মুছে ফেললে পারলে ভালো হতো। ফলে এরা আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো মনে করে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেতা শফিউল আলম প্রধান মরহুম এই জন্যই কিন্তু আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ ছিলেন বাংলাদেশে। কখনো তিনি দিল্লি দাসত্ব, দিল্লি প্রভুত্বকে কোনদিন বাংলাদেশে গ্রহণ করেননি, তার বিরুদ্ধে আজীবন তিনি উচ্চ কণ্ঠ ছিলেন, প্রতিবাদী ছিলেন। সেই সংগঠন হচ্ছে জাগপা। আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে তারা এই মূল্যবান আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন। আমিও এখানে শুধু কথা বলার সুযোগ পেলাম। ফলে আমরা মনে করি আগামী ডিসেম্বরে অর্থাৎ নির্বাচনী যে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা, 26 সালের ফেব্রুয়ারির সম্ভব নির্বাচনের যে টাইম ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাত্রা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আমাদের এই হাজার হাজার কোটি কোটি মানুষের আত্মদানের সুফল যদি ফিরিয়ে আনতে হয়, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আমাদের সেই আশা আমাদের পূরণ করতে হবে। প্রোভাইডেড আমরা বলেছি বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নতুন সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা, যার ভিত্তিতে নতুন একটি রাষ্ট্র, নতুন একটি বাংলাদেশ তৈরি হবে। যে রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্র কাঠামোয় যারাই নির্বাচিত হয়ে যাবে তারা নতুন করে ফ্যাসিস্ট হবে না, নতুন করে হাসিনার পয়দা হবে না, এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে তৈরি করতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হওয়ার পরে জাতির কাছে কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থা এমন সংস্কার করব যে সংস্কার করার মধ্য দিয়ে জনগণের আশা প্রতিফলন হবে। ফলে এই সরকার যেমন জন আকাঙ্ক্ষার প্রতিফলন, আগামী নির্বাচনে তার প্রতিফলন করতে গেলে জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনের 3 মাস ধরে চেষ্টা করে যেসব সাংবিধানিক রাজনৈতিক বিষয়ে একমত হয়েছেন, আর মেজর কিছু পলিটিক্যাল ইস্যুতে এখন ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেখানে একটা ঐক্যমত্য তৈরি করে আমাদের সংবিধানকে, রাষ্ট্রকে, রাজনীতিকে, ইলেকট্রাল প্রসেসকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, এন্টি কারাপশন কমিশনকে সবকিছুকে এমন ভাবে সাজানো দরকার যেখানে একটি সুশাসন, একটি দুর্নীতিমুক্ত প্রশাসন, একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটা ন্যায্য মানুষের জন্য মানবিক বাংলাদেশ তৈরি হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের পথে কোন কোন রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন, নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন, ক্ষমতার কাছাকাছি মনে করে তারা যা বলবেন তাই যেন হতে হবে। বাংলাদেশের প্রায় 31টি দল এই সংস্কারের কার্যক্রমে ঐক্যমত্য কমিশনের সহযোগিতা করছেন। 25-26টি দলের এই সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে।